বিরান মিয়া, কেমন আছেন? আরে বারেক ভাই যে, এই তো আছি ভালোই। আপনি কেমন আছেন? এই চলছে আর কি দিনকাল। তা পিরান মিয়ার তো দেখছি সবকিছুতেই সমৃদ্ধি বাড়ছে। ঘটনা কি? জাদুটোনা করছেন নাকি? আস্তাগফিরুল্লাহ, কি বলেন আপনি বারেক ভাই? এসব কুফুরি কালাম করে কি আর জীবনে উন্নতি করা যাবে? যা করেছি আল্লাহর সাহায্যেই হচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ। পিরান মিয়া, একটু সাবধানে থাকবেন কেমন? কথাই বলে, মানুষের ধন সম্পদ বৃদ্ধি পেলে শত্রুতাও বেড়ে যায়। চোখ কান খোলা রাখবেন, যেন আপনারও শত্রু বেড়ে না যায়। আমার এসব নিয়ে কোনো ভয় নেই। আপনাকেও তো চিন্তা করতে হবে না বারেক ভাই। আপনি নিজের কাজে ধ্যান দিন। আমার তো নিজের কাজে ধ্যান আছে। আমি ভাবলাম আপনাকে একটু সাবধান করা উচিত, তাই বললাম আর কি। এই পিরান মিয়ার জমিতে এমন কিছু করতে হবে যেন তার এই বছরের ফলন কম হয়। প্রতিবার ফসল ফলানোর সময় সে আমার টেক্কা দিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো কোনো একদিন দেখা যাবে এই গ্রামের মোড়ল হয়ে যাবে সে। তখন আমাকে এই পিরানের কথা শুনে ওঠা বসা করতে হবে। তা হতে দেওয়া চলবে না। সেদিনের এক লোক কিনা রাতারাতি এমন নামি দামি কৃষক হয়ে গেল। রমেশ বাবা, একটু এদিকে আয় তো। এক গ্লাস পানি নিয়ে আয়। শোন বাবা, তোর সাথে আজ কিছু কথা আছে। হ্যাঁ বাবা, বলো। বেশ কদিন ধরে এই গ্রামের অন্য আরেক কৃষক বারেক মিয়ার হাবভাব আমার খুব একটা ভালো ঠেকছে না। তুইও পারলে তার থেকে সাবধানে থাকবি। তুমি একদম চিন্তা করো না তো বাবা, আমার কিচ্ছু হবে না। আমার ভরসা আছে। আমার ছেলেটা যথেষ্ট সাহসী আর বুদ্ধিমান। তবুও সাবধানের মার নেই বাবা। তাই আগে থেকে তোকে সাবধান করে দিচ্ছি। মধ্যরাতে বারেক মিয়ার কিছু ভাড়া করা ডাকাত তাদের বাড়ি ঘিরে ধরল। শোনো সবাই, যে যার মত সাবধানে কাজ করবে। খবরদার, ওই পিরান যেন কোনোভাবেই খবর না পায় যে তার ছেলেকে আমরা উঠিয়ে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, যদি পারিস এখান থেকে ভালো কিছু ধান গম নিজেদের থলিতে ভরে নিবি। যা করবি একবারই নিস্তব্ধে, মনে থাকবে তো? ডাকাত দলের একজন ফসলের গোলার ভিতর ঢুকতেই তার মনে হলো ভেতরে কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। এই, তুই কি কিছু দেখতে পাচ্ছিস ধানের গোলার কাছে? কিছু একটা ছায়া মনে হলো। আমাদের দুজনে কারো ছায়া হতে পারে। আরে ধুর, ওসব নিয়ে চিন্তা করা কি সময় আছে? এখন তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরে গেলেই হলো। তুই না পারলে সর, আমি করছি। এই, আমাকে বাঁচা। এই ঘনা, আমাকে বাঁচা। দেখ, ভেতর থেকে কে আমার হাত টেনে ধরছে। ভূত নাকি? আমাকে বাঁচা তাড়াতাড়ি। তার চিৎকার চেঁচামেচি শুনে ডাকাত দলের সর্দার নিজেও ঘাবড়ে গেল আর তাড়াতাড়ি বাড়ির ভেতর থেকে কোনোভাবে বেরিয়ে জঙ্গলের গভীরে দাঁড়িয়ে গা ঢাকা দিল। এত হুটোপুটির আওয়াজ শুনে ঘরের ভেতর থাকা পিরান মিয়ার ঘুম ভেঙে গেল। এত শোর সারাবা কিসের? বাড়িতে ডাকাত পড়লো নাকি? নাকি রবিস ঘুম থেকে উঠে কিছু থেকে ভয় পেয়েছে? যাই একবার গিয়ে বরং দেখেই আসি। তার মানে আমি ঠিক ধারণাই করেছিলাম। বাড়িতে মনে হয় ডাকাত পড়েছে।
এই, তুই কার কথায় আমার বাড়িতে এসেছিস? সত্যি করে বল। আর কে তোর ডাকাত সর্দার? সবকিছু বলবি। একদম মিথ্যা বললে এই যে দেখতে পাচ্ছিস লাঠি, একদম ঠেঙ্গিয়ে হাত পা গুঁড়ো করে ফেলবো। পিরিন সাহেব, আমাকে ছেড়ে দিন। আপনার এই গোলায় যে ভূত পুষে রেখেছেন, সে একাই আমার নাজেহাল অবস্থা করে দিয়েছে। আপনাকে আর কষ্ট করে লাঠি চালিয়ে সত্য জানাতে হবে না। আমি নিজে থেকেই আপনাকে সব বলে দিচ্ছি। আমাদের পরিকল্পনা ছিল আপনার ছেলে রবিশকে তুলে নিয়ে গিয়ে ভয় দেখাবো, আর এখান থেকে কিছু ফসল আর সব থেকে সর্দার দুটো গরু চুরি করে নিয়ে যাব। আমি আজকে আমার ছেলেকে এই লোকের ব্যাপারে সাবধান করেছিলাম। আজকে আমার এত বড় ক্ষতি করতে লোক পাঠিয়েছিল। তোকে আমি সারা রাত আমার বাড়ির সামনে তাল গাছের সাথে বেঁধে রাখবো। কাল সবার সামনে তোর বিচার হবে। কিন্তু তুই আমার ধানের গোলায় ভূতের কথা কি বললি? কিছুই তো বুঝলাম না। বলেন কি পিরান সাহেব, আপনার এই ভূতের জন্য তো আজ আমাদের সবার এমন নাজেহাল অবস্থা হলো। সে আমার হাত দুটো এই ধানের গাদার ভিতরে কত দূরে যে টেনে ধরে রেখেছিল, তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন, এখন আমি ধানের গাদা থেকে হাত বের করতে পারছি না। পিরান মিয়া বেশ চিন্তায় পড়ে গেলেন ভূতের কথা শুনে। এই ডাকাত নিশ্চয়ই তাকে মিথ্যে বলছে বাঁচার আশায়। আচ্ছা, ঠিক আছে, আয় এবার আমার সাথে বাইরে। তোকে আমি ওই তাল গাছটার সাথে বেঁধে রাখবো। পিরান সাহেব, আপনি আমাকে দরকার হলে গাছের সাথে ঝুলিয়ে রাখুন, তবু এই ভূতের আস্তানা থেকে বের করে নিয়ে যান। পিরান মিয়া ডাকাত থেকে বাইরে বের করে এনে তালগাছের সাথে বেঁধে রাখলেন। এরপর তিনি যখন তার ছেলে রমিজের ঘরের দিকে যাচ্ছিলেন, তখন তার মনে হলো বারান্দায় কিছু একটা অবয়ব দেখতে পাচ্ছেন। এবার তিনি বেশ ভয় পেলেন। আমায় মেনো না বাবা। কে তুমি? আর আমার বাড়িতে কেন এসেছো? আমাকে বাবা কেন ডাকছো? আমি তো তোমাদের সাথেই বাড়িতেই থাকি। তোমাদের সুরক্ষা করছি সে কত বছর ধরে। আমি সব জানতাম। এই বারেক মিয়া আজ তোমাকে সর্বশান্ত করে দেওয়ার পরিকল্পনা করেছিল। এজন্যই আগে থেকে ওই ধানের গোলায় গিয়ে বসেছিলাম। তুমি এতদিন ধরে আমাদের সাথে আছো, অথচ আমরা দুজনেই কেউ তো তোমায় কখনো দেখতে পেলাম না। তোমাদের এতদিন কোনো বিপদ হয়নি, তাই আমি তোমাদের সামনে এভাবে আসিনি। আজ তোমরা একটুর জন্য বিপদের হাত থেকে বেঁচে গেলে, আর কাল আমি সবার সামনে বারেক মিয়ার মুখ খোলাবো। তুমি এখন নিশ্চিন্তে তোমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আমার ভাই রমেজের ঘরের সামনে সারা রাত পাহারা দিব। আমার উপর ভরসা রাখো। কৃষক পিরান মিয়া সেখান থেকে চলে গেলেন, আর ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেন। সকাল হলে গ্রামের সব লোকেরা মিলে জড়ো হলো ডাকাত দলের বিচারের জন্য। সেখানে বারেক মিয়াও ছিল। পিরান মিয়া খুবই অবাক হলেন এই দেখে যে রাতের মধ্যে ডাকাত দলের বাকি সদস্যদেরও কেউ একজন ধরে এনে বেঁধে রেখেছে, আর তারা সবাই ভয়ে তটস্থ হয়ে আছে। পিরান মিয়া, আপনাকে তো আমি আগেই বলেছিলাম সাবধানে থাকতে, তখন তো আমার কথা শোনেননি। আজ দেখুন, একটুর জন্য বেঁচে গেলেন। অবশ্য আপনার এই বিপদটা আমিই বাঁধিয়েছি। এই ডাকাতগুলো তো আমি নিজেই ভাড়া করে নিয়ে এসেছিলাম আপনার ক্ষতি করার জন্য। আপনার যে এত ফসল হয় সেসব আমি নষ্ট করে দিতে চেয়েছিলাম। এই জন্য দেখুন, আমার পকেটে করে আমি কিছু মরা বীজ নিয়ে ঘুরে বেড়াই। আজ বিকেলে ভেবেছিলাম সবাই যখন বিশ্রাম নেবে তখন এসব আপনার জমিতে পুঁতে দেব। বাবা, আমি তোমার ছায়া কন্যা। এতক্ষণ বারেক মিয়াকে দিয়ে কথাগুলো আমি স্বীকার করিয়েছি। তুমি কখনো চিন্তা করো না, তোমার আর ভাইয়ের সুরক্ষার দায়িত্ব সবসময় আমার। সে ছায়াকন্যার কণ্ঠ হাওয়ায় মিলিয়ে গেল, আর বারেক মিয়া এলাকাবাসীর হাতে মার খেতেই থাকলো।